আগামী রোববার ২৮ এপ্রিল থেকে খুলছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। তাপপ্রবাহে তীব্র গরমের কারণে এক সপ্তাহের ছুটি শেষে রোববার শ্রেণী পাঠদান শুরুর নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আগামী ৪ মে থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে। অর্থাৎ এখন থেকে শুধুমাত্র শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানে। প্রজ্ঞাপনে বলা হয়, তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণীকক্ষের বাইরে সূর্যের আলোয় করতে হয় এমন কার্যক্রম সীমিত থাকবে। দেশের সব অঞ্চলে তাপমাত্রা সমান নয়, সে কারণে আগামী রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। গরম বেড়ে গেলে বিকল্প ব্যবস্থায় ক্লাসের বিষয়ে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। মর্নিং শিফট যেটা বাচ্চাদের যে মর্নিং শিফটটা সেই সময়টা এগিয়ে নিয়ে আসার এবং ক্লাস সংখ্যা একটু কমানো, সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন কি? না, সেগুলো তো কাজ করবো পরে, আগে সামনেরটা শেষ করে নেই, তারপরে ওটা দেখা যাবে। আপনাদের বিকল্প কোনো পরিকল্পনা আছে কিনা? যদি না, বিকল্প আমি তো বললাম অনলাইনে আছে, কিন্তু সেটা আমরা পরে দেখবো। এখন তো সব গ্রামগঞ্জে তো স্কুল আছে, তারা তো অনলাইনে অভ্যস্ত না, অতএব সবকিছু চিন্তা করে আমাদের কাজ করতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। তীব্র গরমে তৃতীয় দফায় আজ থেকে আরও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সহসা গরম কমার সুসংবাদ নেই। এদিকে তীব্র গরমে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে পশু পাখি ডেরা কোথাও স্বস্তি নেই। বেড়েছে ডাব শরবতের চাহিদা। সারা দেশেও তীব্র তাপে অস্বস্তিতে মানুষ, আদায় করা হয়েছে বিশেষ প্রার্থনা। গরমে আক্রান্ত হয়ে সারা দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজ, এসি সহ অতিমাত্রায় ইলেকট্রনিক পণ্য নির্ভরতা বাড়াচ্ছে তাপমাত্রা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। গাছগাছালির ছায়া ভেদ করে আসা রোদের তীব্রতায় ছটফট খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। খাবার ছেড়ে একটু ছায়ায় গা জিরিয়ে নিচ্ছে চিড়িয়াখানার হরিণ, শকুন সহ অন্য প্রাণীরা। শুধু মানুষই নয়, গরমের তীব্রতায় নাকাল অবলা প্রাণীও। সারাদিন পরিশ্রম করি, শরীর জ্বলে রোদের মধ্যে। গাছগাছালি যে আশেপাশে চারপাশে আসে, ওখানে দেখা যাচ্ছে কিন্তু আমাকে কিন্তু এসি কি কিছুই লাগছে না, কিন্তু আমাকে কিন্তু নর্মালি কিন্তু ভালোই লাগছে। স্বস্তির জন্য পানি ছিটানো হচ্ছে নগরের সড়কে সড়কে, আর বাণিজ্যিক ভবনের গরম বাতাস বের করে দিচ্ছে শীতাতপ যন্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, এমন এসি নির্ভরতা বিপদ ডেকে আনছে। যাদের টাকা পয়সা আছে তারা একটু ভালো থাকার জন্য এসি কিনে, কিন্তু এটার রেমিডিয়েশন হচ্ছে যে আমাদের গ্রিন হাউস গ্যাস এমিশন কমাতে হবে, বনায়ন বাড়াতে হবে, কোনো অপচয় করা যাবে না। আর যদি এইভাবে চলতে থাকি তাহলে পৃথিবী এটা অ্যাকোমোডেট করতে পারবে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসও গরমের বিপরীতে কোনো সুখবর দিতে পারেনি। সিলেট, চট্টগ্রামের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তাতে গরম কমবে না। আগামী আমরা এপ্রিল মাস যদি চিন্তা করি, এপ্রিল মাসে যে কয়েকদিন বাকি আছে, আমাদের বাংলাদেশের পশ্চিমাংশে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। আর যেহেতু পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনা নেই, তা আমাদের তাপ প্রবাহটা কমার তেমন একটা সম্ভাবনা নেই। ওই কমার প্রধান উপায় এবং একমাত্র মাধ্যম হলো বৃষ্টিপাত। এদিকে দেশ জুড়ে তাপদাহে পুড়ছে রাজপথ, গরমে মহাসড়কে গলছে পিচ। বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে দেশের বিভিন্ন জেলায়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা যেন এক উত্তপ্ত কড়াই। প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত হওয়ার পরিমাণ আরও বেশি, আর তাতেই মারাত্মক হুমকিতে নগর জীবন। তবে এলাকা ভেদে এ তাপমাত্রা কোথাও কম, আবার কোথাও বেশি। শহরের কিছু কিছু এলাকার তাপমাত্রা বিগত 6 বছরে বেড়েছে 7 ডিগ্রি পর্যন্ত। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের দ্বিতীয় পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। সবুজ মাঠঘাট আর বিস্তর প্রান্তর ঘেরা দেশের রাজধানীতে এই সবুজের ছাপ এখন বিলীনের পথে। শহরের সবুজ ঘেরা বনায়নও কমছে তড়িৎ গতিতে। সেই সাথে দখল দূষণের এই শহর যেন নগরবাসীর জন্য পরিণত হয়েছে হিট আইল্যান্ডে। মরুর দেশের তাপ ছড়াচ্ছে ঢাকায়। গবেষকরা বলছে, বনায়ন কম থাকা এলাকাগুলোতে তাপ ছড়াচ্ছে স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি বেশি। সাথে থাকা স্মার্টফোনটি বলছে এখন এই এলাকার তাপমাত্রা 41 ডিগ্রি ছুঁই, আর এতেই অস্বস্তি বেড়েছে জনজীবনে।
গেল কিছুদিন এই এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ঠেকেছে 41.6 ডিগ্রিতে। তবে নগরীর অন্যান্য অঞ্চলে কিন্তু তাপমাত্রার ভিন্নতা রয়েছে। আর এর কারণ কি? একই সময়ে দুটি ভিন্ন এলাকার তাপমাত্রা, যেখানে ব্যবধান প্রায় 1.5 ডিগ্রি। একটি অবস্থা সৃষ্টি হচ্ছে, একটি এলাকা অট্টালিকায় ঢাকা, আরেকটি সবুজ বনায়নে। এমনই রাজধানীতে ব্যস্ত সব এলাকায় পরীক্ষা চালিয়েছে গবেষক দল। গত 6 বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে এলাকা ভিত্তিক শহরের তাপমাত্রা। তথ্য বলছে মহাখালী এলাকায় 6 বছরে তাপমাত্রা বেড়েছে 7.5%, গুলিস্তানে 6.05%, সবচেয়ে কম বেড়েছে সবুজে ঘেরা চন্দ্রিমা উদ্যানে মাত্র 1%। ঢাকা শহরের অল্প ব্যবধানে তাপমাত্রা দ্রুত ভেরিয়েশন হচ্ছে। যেগুলোতে ওপেন স্পেস আছে, সবুজ আছে, জলাধার আছে, সেখানে তাপমাত্রা অন্তত 4 ডিগ্রির কাছাকাছি কম। কোন জায়গাগুলো থেকে মতিঝিল, আমাদের পল্টন, হায়দ্রাবাদ, যাত্রাবাড়ি, গাবতলী, অদ্ভুত আচরণ আমরা এখন ফিল করছি। এটি আসলে একদিনের ঘটনা না, এটি ওভার দ্য ইয়ার দীর্ঘদিনের একটি ক্রমবর্ধমান পরিবর্তিত একটি ফলাফল। সরকারের দায় অনেক বেশি, কারণ নীতিমালার মধ্যে থাকতে হবে, আইন থাকতে হবে এবং সেখানে যে কার্যকরী ভূমিকা সেটি পালন করতে হবে। তো সেই জায়গায় আমরা দেখি, কিন্তু মানুষেরও এখানে কর্মকাণ্ডটা নিজেদের মতো করে করতে হবে। শহরে তাপমাত্রা কমাতে এ মৌসুমে গাছ লাগানোর বিপক্ষে সব বিশেষজ্ঞরা। তারা বলছে অতি উৎসাহী না হয়ে বর্ষা মৌসুমের শুরুতে টেকসই পরিকল্পনা নিয়ে শহর বনায়নের পাশাপাশি নগর পরিকল্পনায় সজাগ থাকতে হবে সবার। এতে স্বস্তি ফিরবে দেশের প্রাণকেন্দ্রে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চলমান রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি যুদ্ধসহ বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP-এর 80তম অধিবেশনে এ আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসেনভুক্ত দেশের সহযোগিতাও চেয়েছেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। 1973 সাল থেকে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP-এর সদস্য বাংলাদেশ। সংস্থার 80তম অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 71-এর মুক্তিযুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। We must speak out against all forms of aggression and atrocities and say no to war. Bangladesh stands behind the UN Secretary General's new agenda for peace. Raise your voice against any war. We don't want any war. In my country, I had insurgency activities for 2 decades. I solved it bilaterally only with those people I just discussed. 1,800 armed cadres surrendered their arms to me. মিয়ানমারে চলা অভ্যন্তরীণ সংকট এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন আর মিয়ানমারের সমস্যার সমাধান করতে আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. 20 মিনিটের বক্তব্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে অর্থনৈতিক জোনগুলোতে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে। এছাড়াও UNESCAP-এর এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।
উপাচার্যের উপস্থিতিতে শিক্ষকদের উপর হামলার বিচার, অধ্যাপকদের পদোন্নতি সহ 7 দফা দাবি না মানায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারার ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষক সমিতি। দুপুরে শিক্ষক সমিতি নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের এসব কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকদের 7 দফা দাবি না মানায় ভিসি, ট্রেজারার ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্ট সময়ের জন্য তাদের কার্যালয়ে তালাবদ্ধ করা হয়েছে। তবে শিক্ষকরা তাদের নিয়মিত ক্লাস কার্যক্রম চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের উপর এর কোনো প্রভাব পড়বে না। কার্যালয়ে তালা দেওয়ার পর উপাচার্য, ট্রেজারার ও প্রক্টর কেউ তাদের কার্যালয়ে আসেননি। শিক্ষক সমিতির যে 23 তারিখে সাধারণ সভা ছিল, সেই সাধারণ সভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকল শিক্ষক ঐক্যমতের ভিত্তিতে তারা বলেছেন 24 ঘন্টার মধ্যে যদি দাবিগুলো বাস্তবায়িত না হয় তাহলে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাননীয় উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। কারণ হচ্ছে যে উনি এই পর্যন্ত দাবিগুলো তো শিক্ষকদের এই পর্যন্ত বাস্তবায়ন করেনি, বরং শিক্ষকদেরকে নিয়ে নানান মিথ্যাচার করে যাচ্ছেন। 2023 সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মানবাধিকার প্রতিবেদনের অনেক তথ্য যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এনজিও এবং অনির্ভরযোগ্য সূত্র থেকে নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বের কোথাও মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয়, কারণ একটি দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকে। সেসব সীমাবদ্ধতা মোকাবেলা করে সরকারের অনেক উন্নতি ও অর্জন থাকার পরও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি বলেও জানান তিনি। The government of Bangladesh has been doing its best to uphold human rights of প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সরকারের অনেক উন্নতি ও অর্জন থাকার পরও মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি, বরং দেশটির প্রতিবেদনে অনেক বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয়। বাংলাদেশ সরকার মানবাধিকার পরিস্থিতি উন্নতি করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষোদগারের মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে নৈরাজ্য সৃষ্টি পায়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে তথাকথিত সরকার বিরোধী আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়েছে। এখন রাজনৈতিক বক্তব্য দিয়ে সন্ত্রাসীদের রক্ষার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে দেশ মরুকরণের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, প্রতিবেশী দেশের নদী শাসনের কারণে দেশের কয়েক শত নদী মরে গেছে, যার প্রভাবে দেশের আবহাওয়া বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকাসহ সারা দেশে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অবাধে নদ নদী, খাল বিল ও জলাশয় অবৈধভাবে দখল করে প্রতিবেশ ধ্বংস করেছে বলে জলবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়েছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। খুব ধীরে ধীরে বাংলাদেশটা একটা মরুকরণ প্রক্রিয়ায় চলে যাচ্ছে। অবৈধ সরকার, নতজানু সরকার, নতজানু পররাষ্ট্রনীতি। 1100-র বেশি নদী ছিল, তার মধ্যে 300 নদী নিখোঁজ হয়ে গেছে। পদ্মায় পানি নাই, যমুনায় পানি নাই, জলীয় বাষ্প নাই, আকাশে মেঘ নাই। এটা হলো বাংলাদেশের একটি অবস্থা।
টাঙ্গাইলের শাড়ি, গোপালগঞ্জে রসগোল্লা, জামালপুরে নকশি কাঁথা সহ মোট 14টি পণ্যের জিআই সনদ প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়। সকালে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এই সনদ প্রদান করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি জানান, সব আইনি প্রক্রিয়া অবলম্বন করেই বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি জিআই সনদ পেয়েছে। মইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী 14টি পণ্যের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন জিআই বা ভৌগোলিক নির্দেশক সনদ প্রদানের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস ডিপার্টমেন্ট। অনুষ্ঠানে বাংলাদেশের যেসব পণ্য জিআই সনদ পেয়েছে তা হলো ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি, গোপালগঞ্জের রসগোল্লা, নরসিংদীর অমৃত সাগর কলা, টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, রংপুরের হাড়িভাঙা আম, মৌলভীবাজারের আগর ও আগরের তৈরি আতর, মুক্তাগাছার মন্ডা, যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান এবং জামালপুরের নকশি কাঁথা। প্রচার করতে হবে বেকার আছে। এই জিনিসগুলি আমাদের যেমন ঐতিহ্য আছে, আজকে আমাদের কোয়ালিটি এবং কোয়ালিটিও আমাদের মেনটেন করতে হবে। তাদেরকে আরও স্মুথলি এদের আরেকটা জিনিস হলো অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখা তাদেরকে। সম্প্রতি বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্য উল্লেখ করে জিআই পণ্যের স্বীকৃতি দেয় ওই দেশের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট। শুরু হয় দুদেশের মধ্যে বিতর্ক এবং আলোচনা। এরপর সব আইনি প্রক্রিয়া অবলম্বন করে টাঙ্গাইলের শাড়ি জিআই সনদ পেয়েছে বলে জানান শিল্পমন্ত্রী। তারা হয়তো এখানকার টাঙ্গাইল থেকে, যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভে হয়তো তারা দাবি করেছে, অ্যান্ড উই হ্যাভ টু প্রুভ ইট। এটার জন্য আমরা যে আইনি প্রক্রিয়া সেটা আমরা গ্রহণ করেছি, আমাদের এমবেসি আছে দিল্লিতে। এদিকে জিআই সনদ পাওয়া দেশের ঐতিহ্যগত এসব পণ্য রক্ষা এবং বাজারজাতকরণের সঠিক প্রক্রিয়া অবলম্বনের নির্দেশ দেন শিল্পমন্ত্রী। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি এফডিআর, সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিসের সহ সরকারের 8টি দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। চিঠিতে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়। এছাড়া দুদকের অনুসন্ধান দল অভিযোগের বিষয়ে জানতে বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে বলেও জানা গেছে। গত মঙ্গলবার হাইকোর্ট দুদককে বেনজিরের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন। উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু না হলে 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এমন মন্তব্য করেন তিনি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে সে ব্যবস্থা করতে হবে বলে জানান তিনি। প্রতিটি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। সংসদ নির্বাচনে যেভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করা হয়েছে সেভাবেই দায়িত্ব পালনের নির্দেশ দেন সভায় উপস্থিত জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 3 বিচারপতি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রব্বানী। এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 3 জন বিচারপতি নিয়োগ দিয়ে ওই দিনই প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া 3 জন হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। বর্তমানে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি রয়েছেন। নতুন 3 বিচারপতি নিয়োগ দেওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো 8 জনে। মিয়ানমার থেকে পালিয়ে বান্দরবানে নাইখংছড়িতে আশ্রয় নেওয়া সেদেশের সীমান্তরক্ষী বাহিনী 288 জনকে ফেরত পাঠানো হয়েছে। সকালে তাদের কক্সবাজারে বিআইডব্লিউটি এর জেটি ঘাট দিয়ে জাহাজে করে ফেরত পাঠানো হয়। দুপুরে জাহাজটি সেন্ট মার্টিন উপকূল হয়ে মিয়ানমারের সিটওয়েতে ফিরে যায়। এর আগে ফেব্রুয়ারিতে বিদ্রোহীদের আক্রমণের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ 330 জন। 15 ফেব্রুয়ারি কক্সবাজার উখিয়ার ইনানি নৌবাহিনী জেটি ঘাট দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল।
বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।